পরিবর্তন আসছে ৩৯টি সংসদীয় আসনে, সবচেয়ে বেশি কাটছাঁট ঢাকায়, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। জুলাই সনদের আইনি ভিত্তি চাই দলগুলো, বিভিন্ন ইস্যুতে অনৈক্য নিয়েই কাল শেষ হচ্ছে দ্বিতীয় দফার সংলাপ। নারায়ণগঞ্জে বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে হত্যা, উপদেষ্টা আসিফ সমর্থক ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ। সরকার ভুল সিদ্ধান্ত নিলে সংকটে পড়বে গণতন্ত্র, বললেন তারেক। ফ্যাসিবাদ ও চরমপন্থা ফিরে আসার শঙ্কা। দুই ছাত্র উপদেষ্টা নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার হচ্ছে, অভিযোগ নাহিদের। নরসিংদীতে এনসিপির জুলাই পদযাত্রা। রাতের ভোট, জাবেদ পাটোয়ারির ব্রেইন চাইল্ড, অর্ধেক বাক্স আগেই ভরে রাখার নির্দেশ, চৌধুরী মামুনের জবানবন্দি। জাতীয় নির্বাচন সামনে রেখে বদলে যাচ্ছে ৩৯টি আসনের সীমানা, সবচেয়ে বেশি কাটছাঁট হচ্ছে ঢাকায়। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, জনসংখ্যা ও গড় ভোটারের ভিত্তিতে গাজীপুরে বাড়বে একটি আসন, বাগেরহাটে কমবে একটি। অভিযোগ আপত্তি নিষ্পত্তি করে ১০ আগস্ট চূড়ান্ত আসন বিন্যাস করবে ইসি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এ মাসের মাঝামাঝি ৯ সদস্যের একটি বিশেষায়িত কারিগরি কমিটি করেছিল নির্বাচন কমিশন। ২ সপ্তাহের কর্মযজ্ঞ শেষে প্রতিবেদন জমা দিয়েছে কমিটির সদস্যরা। ব্রিফিংয়ে ইসি জানায়, ৪২টি আসনের সীমানা পুনর্নির্ধারণে সুপারিশ পেয়েছেন তারা। সব দিক বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩৯টি সীমানা পরিবর্তনের। বিদ্যমান যে সীমানা পুনর্নির্ধারণ আইন ২০২১, সেই ২১-এর ৬ ধারায় বলা হয়েছে, সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি, এই ৩টি বিষয়কে গুরুত্ব দিয়ে এই সীমানাটা নির্ধারণ করতে হবে। কমিশন বলছে, জনসংখ্যা ও গড় ভোটারের ভিত্তিতে গাজীপুরে বাড়বে একটি আসন, বাগেরহাটে কমবে একটি। যে আসনগুলোর সীমানা পরিবর্তনের আবেদন পড়েনি, বহাল থাকবে সেগুলোর আগের সীমানা। বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অ্যানালিসিস করে তাদের প্রস্তাব হচ্ছে যে বাগেরহাট একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা এবং ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে। এই নির্বাচন কমিশনার জানান, নির্বাচনী আসন নিয়ে অভিযোগ আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত আসন বিন্যাস আগামী ১০ আগস্ট প্রকাশ করবে কমিশন। ১০ই আগস্ট পর্যন্ত কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কোনো সংযোজন বিয়োজন আপত্তি থাকতে পারে। সেই আপত্তিগুলো আমাদের যে ডিলিমিটেশন আইন ২০২১-এর ৬-এর ৩ এবং ৪ উপধারা অনুযায়ী আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। এদিকে সিএসির সাথে প্রবাসী ভোটাধিকার নিয়ে বৈঠক করেছে এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রতি ২ সপ্তাহে প্রবাসী ভোটাধিকার আপডেট নিয়ে অনলাইনে ব্রিফিং এবং নির্বাচন নিয়ে মিথ্যা ও এআই খবর প্রচারে বন্ধের দাবি তাদের। তারা যেন প্রবাসীদের ভোটাধিকার যে নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা। দফায় দফায় আলোচনার পর বিভিন্ন ইস্যুতে অনৈক্য নিয়েই কাল শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ। শেষ মুহূর্তে জুলাই সনদের আইনি ভিত্তি চায় রাজনৈতিক দলগুলো। তাদের দাবি, বাস্তবায়নযোগ্য হতে হবে জুলাই সনদ। আর এখন পর্যন্ত 14টি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছে রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রের মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের জন্য সরকার গঠন করে জাতীয় ঐকমত্য কমিশন। লক্ষ্য একটি সনদে পৌঁছানো। দীর্ঘ ২২ দিন ধারাবাহিকভাবে দলগুলোর সাথে আলোচনায় বসে ঐকমত্য কমিশন, যেখানে অংশ নেয় ৩০টি দল ও জোট। অবশেষে শেষ হচ্ছে এই ম্যারাথন আলোচনা। শেষ মুহূর্তে প্রশ্ন উঠেছে, সনদের আইনি ভিত্তি কি হবে?
এনসিপির দাবি সনদ হতে হবে বাস্তবায়নযোগ্য, দিতে হবে এর আইনি ভিত্তি। এছাড়া ৩৬ জুলাইয়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র চায় দলটি। সংস্কারের সকল বিষয়কে ধারণ করে আইনি ভিত্তির সাথে এবং সাথে সাথে বাস্তবায়নযোগ্য এমন একটা জুলাই সনদ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আমরা দাবি জানিয়েছি। জামাত এবং অন্যান্য দলগুলোও চায় জুলাই সনদের আইনি ভিত্তি। এক নম্বর হচ্ছে এলএফও একটা, আপনারা জানেন এলএফও একটা সিস্টেম আছে, 70 নির্বাচনের আগে এটাকে এক্সারসাইজ করা হয়েছে, এটা ফলো করা হয়েছে। আরেকটা হচ্ছে গণভোট। গণভোটে তো আর কারো আপত্তি নেই, জনগণ ঠিক করে দিবে। 3 নম্বর হচ্ছে প্রোক্লেমেশন। প্রোক্লেমেশনের মাধ্যমে ভারপ্রাপ্ত যিনি এখন চিফ অ্যাডভাইজার যিনি আছেন, ইনি এটাকে ডিক্লেয়ার করতে পারেন। আর এই সবগুলোই পরে নির্বাচিত পার্লামেন্ট রেটিফাই করবে। বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে পরবর্তী সংসদ। এছাড়া বিএনপির প্রস্তাব, আসন্ন নির্বাচনে মোট আসনে 5% মনোনয়ন দিতে হবে নারীদের। জাতীয় নেতৃবৃন্দের সমস্ত দলের প্রতিনিধিদের সিগনেচার সহ একটা সনদ তৈরি হবে, সেই সনদটা ওয়েবসাইটে যাবে, জাতি দেখবে, পত্রিকায় প্রকাশিত হবে। এরপরেও কি কোনো পলিটিক্যাল পার্টি ডেয়ার করবে এটা ব্রেক করার? তাহলে কি তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সেই সমস্ত রাজনৈতিক দলের কি থাকবে? সেই রিস্ক কি কোনো দল নেবে? শুধুমাত্র সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশগুলো ব্যতি রেখে বাকি সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে রিপোর্ট, সবগুলো তার আগেই বাস্তবায়ন করা সম্ভব। বৃহস্পতিবার শেষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। নারায়ণগঞ্জের ২৫০০-এ বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দুপুরে মাহমুদপুরের সালমদি এলাকার ঘটনা। স্থানীয়রা জানায় ৫ আগস্টের পর মাহমুদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের জন্য দোকানটি ভাড়া নেন তোতা মেম্বার। সকালে বকেয়া ১০,০০০ টাকা ভাড়া চাইতে যান মালিক জাহাঙ্গীর ভুইয়া। এতে ক্ষিপ্ত হন তোতা মেম্বার ও ছেলেসহ সমর্থকরা। এক পর্যায়ে জাহাঙ্গীরকে মারধর শুরু করে, পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। 10 মাসের ভাড়া চাইতেছে, ভাড়া চাওয়ার কারণে ভাড়া দেয় না। ভাড়া মানে আমাদের চাষা ওরা দিচ্ছে, আমাদেরটা রয়েছে, আমাদের ভাড়া খুঁজতে গেলে কয়দিমু মানে এভাবে ঘুরে। মেডিকেল নিয়ে এসে হেরাই নিয়ে এসে মাইরিয়া, তো মেডিকেল ডাক্তার কাছে মারা গেছে, তো হেরা রাস ফালাইয়া বাগছে এরা। কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ সমর্থক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। বিকেলে সদর উপজেলার আল্লাহ চত্বরের এই ঘটনা ঘটে। পূর্ব ঘোষিত কর্মসূচি করতে এনসিপির নেতাকর্মী ও উপদেষ্টা আসিফ সমর্থকরা মিছিল নিয়ে সমাবেশে জড়ো হন। এ সময় পাশের মার্কেটকে ইট পাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতা কায়কোবাদ সমর্থকরা। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে দুপক্ষই। বর্তমান পরিস্থিতি শান্ত থাকলেও চাপা উত্তেজনা বিরাজ করছে। মিছিল চলাকালীন সময় যেহেতু একটা ইনসিডেন্ট ঘটছে, ধাওয়া পাল্টা হয়েছে, এখন এটা আসলে অ্যাকচুয়ালি কাদের কারণে হয়েছে এটা আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারবো। মুরাদনগরের জনগণ জায়গা উঠছে, আন্দোলন করবে, সচেতন হয়ে উঠছে। আসিফ মাহমুদ ভুইয়া মুরাদনগরের সন্তান, সে মাটি ও মানুষের জনতা উন্নয়ন করতেছে, এটাই তাদের একটা প্রতিহিংসা। অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে, এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে সংকটে পড়বে গণতন্ত্র উত্তরণের পথ। এতে ফিরে আসতে পারে ফ্যাসিবাদ ও চরমপন্থা। ২৪ জুলাই অভ্যুত্থান স্মরণে আশুলিয়ায় বিএনপির সমাবেশ। অনুষ্ঠানের শুরুতে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। আলোচনায় উঠে আসে উত্তাল জুলাইয়ে আশুলিয়ায় বিপ্লবীদের ত্যাগ ও বীরত্ব গাথা। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে মানুষ রাজপথে নেমেছিল।
বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাভার, আশুলিয়া কিংবা অন্য কোনো সুবিধাজনক এলাকায় শ্রমজীবী কর্মজীবী মানুষের আত্মত্যাগের সম্মানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে। জুলাইয়ের নারকীয়তাকে কারবালার সাথে তুলনা করে তিনি বলেন, গুটি কয়েক লোককে ক্ষমতায় বসাতে মানুষ জীবন দেয়নি। প্রশ্ন করেন, অন্তর্বর্তী সরকারে এই শ্রমজীবীদের অবস্থান কোথায়? একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আর ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে একটা জাতিকে তার নিজের দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য তাদের নিজেকে প্রত্যেককে সজাগ হয়ে থাকতে হবে। আজকে দীর্ঘ 15 বছর এই হাসিনার ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারে 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছে, তাদের নিয়ে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। নরসিংদীতে জুলাই পদযাত্রা শেষে পথসভায় এইসব বলেন তিনি। নাহিদ বলেন, দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। এর আগে পদযাত্রাটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। দুপুরের পর জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সাথে দেখা করেন নেতাকর্মীরা। এনসিপির কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই অন্তর্বর্তী সরকারে আমাদের 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছে এবং এই 2 জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সংসদে নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। আমাদের এই 2 জন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয়। অন্তর্বর্তী সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে তা এখন স্পষ্ট করা জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মনে করেন, নির্বাচনের তারিখ ঘোষণা হলেই কমে আসবে সারা দেশের নৈরাজ্য। রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন, বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত শীর্ষক সেমিনার। আলোচনায় উঠে আসে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রসঙ্গ। এতে ছোট দলের অংশগ্রহণ, ভোটের ন্যায্যতা ও জনগণের বহুমাত্রিক মতামত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান বক্তারা। যিনি নিজের সংস্কার করতে না পারেন, যিনি নিজের জীবনযাপনের মধ্যে সংস্কার করতে না পারেন, নিজের সরকারের মধ্যে সংস্কার করতে না পারেন, তার মুখে তো সংস্কার শব্দটাই মানায় না। সংখ্যানুপাতিক নির্বাচনের এই রিসার্চ কোন দেশে কি হলো, আমার কাছে বিং আ পলিটিশিয়ান এটা একদমই ম্যাটেরিয়াল, বিকজ এটা এই সরকারের চিন্তা করার জায়গাই না। বক্তারা বলেন, সংস্কারের নামে সরকার দীর্ঘমেয়াদে স্থায়ী হতে চায়। অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক আস্থা ও অর্থনৈতিক স্থিতিশীলতা অনিশ্চিত। এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে, অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে। প্রধান উপদেষ্টার এমন মন্তব্য আছে যেটা বিএনপির প্রতি খুবই নেগেটিভ অ্যাটিটিউড তার আছে, সেটা প্রকাশ করে। তো এরকম একটা সরকার যেটা নিরপেক্ষ না, যা নিরপেক্ষ থাকার কথা ছিল, সেই সরকারটা আসলে কেন আর লম্বা সময় থাকবেন? ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন নির্বাচনের তারিখ ঘোষণা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন বিএনপি নেতা আব্দুল মঈন খান। এই যে বিভিন্ন পরিস্থিতি আজকে সৃষ্টি হচ্ছে, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে এবং মানুষ। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই
হাসিনা আমলে পুলিশে যেভাবে রাজনৈতিক মেরুকরণ করা হয়েছে তার একটি চিত্র উঠে এসেছে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজবন্দী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বয়ানে। জবানবন্দিতে তিনি বলেছেন, 2018 সালের রাতের ভোটের পরামর্শ আসে তৎকালীন পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারির কাছ থেকে। গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তারা কিভাবে ক্ষমতার অপব্যবহার করে বেয়াড়া হয়ে ওঠেন তাও বলেছেন আইজিপি মামুন। রিপোর্ট করেছেন মাসুদুর রহমান। দেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বে থাকা বাহিনী পুলিশকে যতভাবে হীনস্বার্থে ব্যবহার করা যায় শেখ হাসিনা তার সবটাই করেছেন। যে বাহিনীর সদস্যদের হওয়ার কথা সৎ, দায়িত্বশীল ও জনগণের বন্ধু, তাদের অনেকেই হয়ে ওঠেন মানবাধিকার ও গণতন্ত্রের হন্তারক। গেল 1.5 দশকে স্বজনপ্রীতি, এলাকা কোটা আর অনিয়মের ঘুণপোকা কিভাবে পুলিশকে কুঁড়ে খেয়েছে তার কিছুটা উঠে এসেছে বাহিনীটির সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে। তিনি বলেছেন, 2014 সালের পর থেকে মূলত পুলিশের রাজনৈতিক মেরুকরণ ও গোপালগঞ্জ কেন্দ্রিক বিভিন্ন বলয় গড়ে ওঠে। অনেক পুলিশ কর্মকর্তাই আইন কানুনের তোয়াক্কা না করে হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল। 2018 সালের পর পুলিশে আরও বাড়ে রাজনৈতিক হস্তক্ষেপ। প্রভাবশালী কর্মকর্তারা সিনিয়রদের নির্দেশ মানতেন না, জবানবন্দিতে উল্লেখ করেন আইজিপি মামুন। নিজেদের ইচ্ছেমতো চলতেন তারা। আবার গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তাদের মধ্যেও ছিল স্বার্থের দ্বন্দ্ব, যা বাহিনীতে একরকম ওপেন সিক্রেটই ছিল। এসব দ্বন্দ্ব মীমাংসায় আইজিপি হিসেবে কপাল খোলে মামুনের। তাকে 2 দফায় 22 মাস আইজিপির দায়িত্বে রাখা হয়। জবানবন্দিতে এমন কথাই বলেছেন তিনি। জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি 2018 সালের কুখ্যাত রাতের ভোটের পরিকল্পনাকারী। ব্যালট বাক্স অর্ধেক ভরে রাখার পরামর্শ আসে জাবেদ পাটোয়ারির কাছ থেকে। তিনি শেখ হাসিনাকে বলেন, প্রশাসন ও দলীয় কর্মীদের ব্যবহার করে রাতেই ভোটের বাক্স ভরে রাখতে। আইজিপি মামুনের এই জবানবন্দির ফলে এই প্রথম 2018 এর বিতর্কিত নির্বাচনের প্রক্রিয়া নথিবদ্ধ হলো আইনি পরিসরে। সাবেক এই আইজিপি ও সাবেক এই র্যাবের মহাপরিচালক বলেছেন, গুম, নির্যাতন, ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। নির্দেশনা দিতেন সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীও। বলেছেন, র্যাব যদিও পুলিশের আইজির অধীনে ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই চেইন অব কমান্ড মানা হতো না এবং র্যাবের প্রধানগণ আইজিপিকে উপেক্ষা করেই কিছু কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে কাজ করতেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আর 10টার খবরের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছে একটু পর।